হাতের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নাভিলা রহমান আনিকা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে সঙ্গীত শিল্পীদের সবসময় চর্চার মাধ্যমে থাকতে হয়, তো আপনার সকালটা বা দিনের শুরুটা কিভাবে শুরু হয়? চর্চা দিয়ে নাকি অন্য কিছু দিয়ে? চর্চা দিয়ে তো বেসিক্যালি আগে শুরু হতো, যেটা সত্য কথা। এখন আসলে ওভাবে সুযোগ হয়ে উঠছে না, বিকজ আমার অনেক ছোট একটি বেবি, তো যার কারণে আসলে চর্চাটা বেবিকেই বেশি সময়টা বেশি ওকেই দেয়া হচ্ছে। একদম 95% টাইমটা ওকেই দেয়া হচ্ছে। এ কারণে একটু সকালবেলা আসলে টাইমটা মেনটেন করা হয় না বেসিক্যালি, কখন চর্চা করছি এটা আর কি। আচ্ছা, তো এখন আমরা জানতে চাই সম্প্রতি কি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? কাজ নিয়ে ব্যস্ততা চলছে, যেহেতু আমি অনেক দিন পরে আবার একটু টেলিভিশনের দিকে ব্যাক করলাম। বেশ কিছুদিন অফ রেখেছিলাম বেবির কারণে, তো এখন টুকটাক টেলিভিশন চ্যানেলের লাইভ বা রেকর্ডিং এগুলো নিয়ে ব্যস্ত আছি। পাশাপাশি মৌলিক গানটাও বেশ কিছুদিন অফ রেখেছিলাম, তো মৌলিক গানেরও টুকটাক কাজ করছি। ইনশাল্লাহ সামনে ভালো কিছু গান আসবে। আচ্ছা, আমরা মৌলিক গান নিয়ে আরো কিছু কথা বলবো, তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনবো। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসায় মন কেন হাসায় আর কাদায়, ভালোবাসায় মন কেন হাসায় আর কাদায়। ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন, না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেমানের পায়। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়, ভালোবাসায় মন কেন হাসায় আর কাদায়, ভালোবাসায় মন কেন হাসায় আর কাদায়। বাহ, চমৎকার একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মৌলিক গান নিয়ে আমরা একটু কথা বলছিলাম যে এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান আপনার রিলিজ হয়েছে? মৌলিক গান আসলে সবগুলোই সিঙ্গেল রিলিজ হয়েছে, বিকজ এখন তো আসলে ওভাবে অ্যালবামটা হয় না। কতগুলো সংখ্যা আনুমানিক 10-12টা হবে। আচ্ছা, কোন ধরনের গান গেয়েছেন? আমি বেসিক্যালি একটু সব ধরনের গানই করেছি, বাট মৌলিক গানের মধ্যে আসলে ফোক ঘরানার গান লাস্ট একটি করেছি, আর এছাড়া হচ্ছে কি আপনার মেলোডিয়াস টাইপের একটু রোমান্টিক টাইপের গান করেছি। আর আমার লাইফে আমি মাত্র কাভার গান, মানে আছে না কাভার করে অনেকে, তো একটাই করেছিলাম। আজকে করব গানটা ইনশাআল্লাহ। জি, আমরা ওই গানটি অবশ্যই শুনবো এবং গানের পিছনের স্টোরিটাও শুনবো। তার আগে যে এই যে আপনি মৌলিক গানগুলো করেছেন, এখন তো একটা ট্রেন্ড এসেছে মিউজিক ভিডিও নিয়ে কাজ করা হচ্ছে কি? হ্যাঁ, মিউজিক ভিডিও, যে আমার যতগুলো মৌলিক গান আছে সবগুলোরই মিউজিক ভিডিও হয়েছে। সেখানে আপনি কি কোথাও মডেল ছিলেন কিনা? হ্যাঁ, মোটামুটি বেশ কয়েকটাতেই ছিলাম। আচ্ছা, এবার আপনি যে গানটির কথা বলছিলেন আপনি কভার করেছেন, সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। কভার করেছি আমাদের শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম এবং ফেরদৌস ফাহিদ স্যার, এনাদের গাওয়া একটি অসম্ভব জনপ্রিয় গান। এটি বেশ পুরনো একটি গান, তো এই গানটি আর কি নতুনভাবে কভার করেছি আমি। এই গানটির পেছনের কাহিনী যেহেতু বলতে বললেন, একটু শর্ট করে বলি। এই গানটি বেসিক্যালি আমিও আসলে ওভাবে জানতাম না। আজকে থেকে প্রায় 5 বছর আগে আমাদের একজন শ্রদ্ধেয় মিউজিশিয়ান, আপনারা মেবি জানেন যে চিটাগাংয়ের একটি সড়ক দুর্ঘটনায় ওনারা হচ্ছে 2জন মিউজিশিয়ান মারা গিয়েছেন। তাদের মধ্যে আমাদের শ্রদ্ধেয় হানিফ ভাই ছিলেন, অক্টোপ্যাড প্লেয়ার, বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন মিউজিশিয়ান উনি। তো উনি আর কি বেসিক্যালি আমাকে এই গানটার জন্য ইন্টারেস্টেড করেছিলেন। তো হঠাৎ করে গানটি মানে আমাকে দিয়ে বলেছিলেন যে এই গানটি তোমাকে দিয়ে কভার করাবো, আমি নিজে কম্পোজিশন করবো, এই গানটি তুমি গাইবে। আমি বললাম ভাইয়া এই গানটা আমি মানে কিভাবে গাবো, এটা কি করব, মানে কেমন একটা ব্যাপার ছিল। তো তারপরে ভাইয়া বললো যে না, এই গানটি বেশ ভালো হবে ইনশাল্লাহ, তুমি এভাবেই গাইবে। তো ওই 2 দিনের মধ্যে গানটা তুলে 3 দিনের দিন গাওয়া, তারপর আর 2 দিন পরেই ভাইয়ার স্টুডিওতেই ওইভাবে করে ভাইয়া নিজের হাতে সাজিয়েছিলেন সেট। তো ওইভাবে করে আর কি গানটি করা। তো আসলে
খুব মিস করছি ভাইয়াকে, ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করেন। গানটি এবার আমরা শুনতে চাই। আমি গানটি একটু শোনাচ্ছি। আমার প্রেমের তরি বইয়া চলে মনের মানুষ লইয়া, জারি নাইয়া যেদিক খুশি পিরিতে পাল তুইলা, আমার মন মানুষই বৈশায় আছে প্রেমের বৈঠা ধইরা, জারি নাইয়া যেদিক খুশি পিরিতে পাল তুইলা, হো 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 বাঁশরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না, তুমি আমার মনের বাঁশি আমি বাঁশরিয়া, বাঁশরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না, তুমি আমার মনের বাঁশি আমি বাঁশরিয়া, হো 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 হো, জারি নাইয়া যেদিক খুশি পিরিতে পাল তুইলা, আমার প্রেমের তরি বইয়া চলে মনের মানুষ লইয়া, জারি নাইয়া যেদিক খুশি পিরিতে পাল তুইলা। বাহ, চমৎকার একটি গান, খুবই ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গানের সাথে আপনার শুরুটা কিভাবে? ছোটবেলায় কি গান শেখা হয়েছে নাকি অন্য কোনো স্টোরি রয়েছে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন? গান অবশ্যই শেখা হয়েছে, স্টোরি আসলে ওভাবে কোনো স্টোরি নাই। একটা বিষয় হচ্ছে আমাদের পারিবারিকভাবে আসলে কেউই পছন্দ করতো না। হাতে খড়ি হয়েছে কোথায়? হাতে খড়ি হয়েছে আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, তো বরিশালেই আমার হাতে খড়ি, ওখানেই অমৃত সঙ্গীত একাডেমিতে আমি ছোটবেলায় একদম ছোটবেলায় গান শিখতাম। তারপরে হচ্ছে আমি বেশ অনেক বছরই আমি উদীচীর সঙ্গে ছিলাম, বরিশাল উদীচীতে, তো ওখানেও তালিম নেওয়া হয়েছে। তারপর ঢাকাতে সেটেল হওয়ার পরে আমাদের ওস্তাদ সঞ্জিতদের কাছে আমার বেশ কিছুদিন সৌভাগ্য হয়েছিল ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেওয়ার জন্য। এই তো, আর বেসিক্যালি ফ্যামিলির দিক থেকে আসলে ওভাবে পছন্দ করতো না গান বাজনা করাটা, তো একটু জোর করেই। আমার মনে আছে আমি একটা টাইম যখন আমি যেহেতু বাইরেও কনসার্ট করি, তো আমি যখন কনসার্টে যাওয়ার আগে খুব কান্নাকাটি করতাম যে আমার আজকে কনসার্ট আছে, আমাকে নিয়ে আজকে যাও, না গেলে আমি আজকে খাবো না, পরবো না, কিছু করবো না। হ্যাঁ, এরকম মানে খুব একদম ছোটবেলার কথা এগুলো, তো খুব জোর জোর করা লাগতো বাসায়, তারপর রাজি হতো দেখা যেত সবাই। আচ্ছা, মানে নিজের ফাইটটা আসলে নিজের ফাইটটা নিজে বেসিক্যালি এখনো পর্যন্ত নিজের ফাইট নিজেকে। আসলে এখন ওরা কিভাবে দেখছেন, ফ্যামিলি কিভাবে দেখছেন? তো অবশ্যই ফ্যামিলি যেহেতু অনেকটা সময় পেরিয়ে এসেছি, তো ফ্যামিলির সবাই ওভাবে সাপোর্ট করছে, সবাই পছন্দ করছে আমার। বলে না যে সবকিছু আসলে একটা রেডি হয়ে গেলে তখন সেটার একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে সবার কাছে, তো ওইটাই আর কি। আচ্ছা, প্রথম কি মৌলিক গান দিয়ে শুরু করেছিলেন নাকি স্টেজ পারফরমেন্স দিয়ে শুরু করেছিলেন? স্টেজ পারফরমেন্স দিয়ে, যেহেতু আমি বরিশালেই প্রায় দীর্ঘ অনেক বছর স্টেজ পারফরমেন্স করেছি, 7-8 বছর বরিশালে বিভিন্ন অঞ্চলে। মনে আছে সেই প্রথম স্মৃতিটা, কোন গানটি দিয়ে আপনি প্রথম স্টেজে উঠেছিলেন? প্রথম স্টেজে উঠেছিলাম, হ্যাঁ মনে আছে, যদিও তখন আমি প্রথম স্টেজে যখন উঠেছি তখন আমি বেসিক্যালি কনসার্ট লাইনের ছিলাম না, তখন ওই যে গান শিখতাম, ছোট ছিলাম। তো একবার একটা পয়লা বৈশাখের অনুষ্ঠানে হচ্ছে অমৃত সঙ্গীত একাডেমি থেকে একটা হয়েছিল, একটা প্রতিযোগিতার মতো হয়েছিল, তো ওটা হচ্ছে অমৃতলাল দে কলেজেই হয়েছিল। তো আমাকে হঠাৎ করে আমার একজন ওস্তাদ ছিলেন স্বয়ম্ভু সরকার স্যার, তো উনি বলছিলেন যে তুমিও একটি গান গাবা এখানে আসে। তো আমি তো আসলে ওভাবে করে কোনো প্রিপারেশন নেই কি গাইবো, তো উনি বললো যে তুমি একটা স্টেজে জমানো গান গাইতে হবে, তুমি এই গানটা গাবা, মানে শাম্পানওয়ালা গানটা। আচ্ছা, তো ওই গানটা ওই দিন জীবনে প্রথম স্টেজে উঠেছিলাম গান গাইবার জন্য।
তো গাইলাম, দর্শক বেশ নাচানাচি করলো। ওই দিনকে আবার ওই অডিশনে আমি সেকেন্ড হয়েছিলাম এই গানটি। আমার মনে হচ্ছে সরিষার তেল গিফট দিয়েছিল ওখানে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তাদের। তারপরে হচ্ছে কি ওই দিনকাই আবার বরিশাল বাণিজ্য মেলাতে বড় একটি ওপেন কনসার্ট ছিল রাতে। তো ওই সকালের পারফরমেন্সটা ভালো হওয়াতে আসলে রাতের যারা ওখানে পারফরমেন্স করার কথা ছিল বাণিজ্য মেলাতে, তাদের আগে থাকতে অনেক দিন ধরে একটা প্রিপারেশন চলছিল। তো আমি যেহেতু একদম নতুন ছিলাম, ছোট, আমাকে বলা হয়নি। তো এই সকালের পারফরমেন্সটা ভালো দেখে সবাই বললো যে তাহলে তুমিও আমাদের সাথে রাতে পারফর্ম করবে। তো আমি তো আসলে একটাই গান জানি, তখন কেবল গান শেখা, সারগাম করছি, ওই একটা গানই আমাকে শিখাইছে, একটা গানই জানি, তো কেবল সারগাম শিখছি তখন। তো কি করব, বললো যে তুমি এই গানটাই গাইবে। তো এত এত দর্শকের মাঝে জীবনে তো মানে প্রথমবারের মতো এটা সেই একটা এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, সেই যে শাম্পানওয়ালার গানটি আমরা যদি আজকে একটু শুনতে পারি কেমন হয়? আচ্ছা ঠিক আছে, অনেক বছর পরে, অনেক বছর গাওয়া হয় না গানটা, গাচ্ছি তাহলে। ও হরে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, ও হরে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে শাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা, ও হরে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো লেগেছে। এখন যারা নতুন জেনারেশনে বা নতুন প্রজন্মে যারা কাজ করছেন, গান করছেন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। তাদের চ্যানেল রয়েছে এবং সেই সাথে তারা ফেসবুকিং করছে এবং তাদের গানগুলো কিন্তু দর্শকদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন স্টেপ ওয়াইজ এগিয়ে যাচ্ছে। আপনার জায়গা থেকে আপনি কিভাবে দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য কাজ করছেন? আসলে ওই যে বললাম, আমি তো একটা বিশাল একটা গ্যাপের মধ্যে থেকে ফিরলাম। তো আমাকে একটু সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগছে। তো ইনশাল্লাহ ভালো কিছুই করব, দর্শকদের জন্য ওভাবে করেই কাজ করব। আর ইউটিউব চ্যানেলটা বেসিক্যালি ওভাবে করে করা হয়নি, কারণ ইচ্ছে আসলে হয় কি বিভিন্ন কোম্পানির মাধ্যমে কাজগুলো করা হয়। তো আমার যতগুলো অ্যালবাম সবগুলোই দেখা যায় যে কোম্পানির মাধ্যমে, বিভিন্ন যে সঙ্গীতা বা বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর মাধ্যমেই করা হয়েছে এই পর্যন্ত। তো ওনারাই দেখা যায় আমার মিউজিক ভিডিওগুলোতে ওনারাই ইনভেস্টমেন্ট করে বা ওনারাই ওনাদের মতো করে প্রচার করে। তো দ্যাটস ওয়াই আসলে ইউটিউব চ্যানেলের প্রতি ওরকম একটা ঝোঁক কখনোই আমার ছিল না, এখনও আসলে ওভাবে নেই। কিন্তু হ্যাঁ, হয়তোবা নিজের স্টেজ পারফরমেন্সগুলো বা নিজের পার্সোনাল ওগুলো শেয়ারের জন্য আমি আমার ফেসবুকে কন্টেন্টগুলো কন্টিনিউ আপলোড করি। আমার পেজ আছে একটা, নাভিলা, তো ওই পেজে টুকটাক আপলোড করি, এভাবে করে আর কি আগাচ্ছি। গানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আগামী 10-15 বছর পর নিজেকে গান নিয়ে কোন জায়গায় দেখতে চান? গানটা আসলে আমি প্রফেশনালি করছি, কিন্তু আসলে শখের বশত গান করছি। আমার গান নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে যতদিন পর্যন্ত উপর আল্লাহ সহায় হন, যতদিন পর্যন্ত গাইবার সুযোগ হয়, ততদিন পর্যন্ত চেষ্টা করব গান গেয়ে যাওয়ার জন্য, ভালো কিছু গান গাইবার জন্য। আমি বরাবরই আধুনিক ধরনের গানগুলো বেশ পছন্দ করি, পুরোনো দিনের গানগুলো একটু গাইবার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে দর্শকের মন মতো গানগুলো গাইতে হয় আমাদেরকে স্টেজে। তো যতদিন দর্শক চাইবে এবং যতদিন নিজের পক্ষে সম্ভব হবে গাইবার জন্য, ততদিন গাইবো ইনশাল্লাহ। সব শিল্পীরই কিন্তু ইচ্ছে থাকে নিজের প্লেব্যাক করার সিনেমাতে। হ্যাঁ, এটা তো আপনার করার সুযোগ হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? আমি বেসিক্যালি একটি শর্ট ফিল্মে প্লেব্যাক করার সুযোগ হয়েছিল, তো এটা আমার জন্য বেশ আনন্দের ছিল। আর তখন আমি অডিও লাইনে একটু নতুনই ছিলাম, অনেক বছর আগের কথা এটা। তো গানটি বেশ অনেকে পছন্দও করেছেন, ভালো একটি স্টেজে গাইবার মতো একটি গান ছিল। তো আর এখন ফিল্মে কখনো কাজ করার আসলে সুযোগ হয়নি। অবশ্যই প্রত্যেকটা শিল্পীরই ইচ্ছে থাকে ফিল্মে কাজ করার, যদি কখনো সুযোগ হয় তো অবশ্যই গাইবো। জি অবশ্যই, অনেক শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবসময় ভালো থাকবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপু, এবং আজকের এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।